আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো না, সেটা শোনার পর আপনারা রীতিমতন শক হয়ে যাবেন। এবার আপনারা বলতে পারেন, আপনি তো অনেক ঘটনা বলার আগেই এরকম বলেন। তবে আপনারাও এটা মনে করে দেখুন যে আমি যে যে ঘটনায় এরকম বলেছি, সেই সমস্ত ঘটনা শোনার পর সত্যি সত্যি আপনারা অবাক হয়েছেন। একটা কথা আছে না, যে 10 সেকেন্ডে পৃথিবী চেঞ্জ হয়ে যেতে পারে, পৃথিবী শেষ হয়ে যেতে পারে। আজকের ঘটনা সেই 10 সেকেন্ডের, এবং এই 10 সেকেন্ডের ব্যাপারটা আপনারা ঘটনার একদম শেষে গিয়ে বুঝতে পারবেন। তার আগে গুণাক্ষরেও আপনারা বুঝতেই পারবেন না এই 10 সেকেন্ডের ব্যাপারটা আমি প্রথমে কেন বলেছিলাম। তো চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটা। আমার আজকে সমস্ত ইকুইপমেন্টে কোনো না কোনো প্রবলেম হয়েছে, একটাও কাজ করছে না। এই কারণে আমাকে ভয়েস ওভার ভিডিও বানাতে হচ্ছে। সালটা ছিল 2004। মিচ নামক একটা ছেলে, ইয়ং ছেলে, ফুটবল খেলে, নানান রকম জায়গায় সে ঘোরাফেরা করে একদম একটা ইয়ং ছেলেকে যেমন লাগে না, সে ঠিক সেই রকমই। সে আমেরিকার লুইজিয়ানা যে ইউনিভার্সিটি আছে সেখানে পড়াশুনো করছে। তো ওই যে লুইজিয়ানা ইউনিভার্সিটি আছে, সেখানকার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে কাইলা। এবার এই কাইলাকে মিচের খুব ভালো লাগে। প্রথমবার যখন ওই ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে সে কাইলাকে দেখে, সেই মুহূর্তেই সে প্রেমে পড়ে যায়। কাইলাও ব্যাপারটা বুঝতে পারে যে মিচ তার উপর পুরো লাট্টু হয়ে আছে, কিন্তু মিচ যতবারই কাইলার সাথে কথা বলার ট্রাই করে, কাইলা ততবারই তাকে ইগনোর করে। এবং শেষমেশ একদিন বন্ধুদের চাপে মিচ সোজা কাইলাকে গিয়ে প্রপোজই করে দেয়। এবং প্রপোজ করতেই কাইলা একদম মুখের উপরেই সেই প্রপোজালটা রিজেক্ট করে দেয়। মিচ রীতিমতন লজ্জিত হয়ে ওখান থেকে বেরিয়ে আসে, কিন্তু মিচ অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। যদিও এই ব্যাপারটাকে আমি ভুল মনে করি যে একজনকেও আপনাকে রিজেক্ট করে দিল, দেন আপনি তার পিছনে পড়ে থাকলেন, না, এগুলো উচিত না। যদিও মিচ সরল মনে এই জিনিসটা করে, ইয়ং বয়সে যেমন আর 5টা ছেলে মেয়ে করে, এখানে মিচও সেই জিনিসটা করে। আস্তে আস্তে কাইলাও বুঝতে পারে মিচ তাকে খুব ভালোবাসে, হয়তো একবার তাকে ট্রাই দিলে খারাপ হয় না। তো তারা ডেটিংয়ে যেতে থাকে। এবার ডেটিং মানে কিন্তু প্রেম না, ডেটিং মানে একে অপরকে বলতে পারেন চেনা জানার ব্যাপার। তারা প্রথম যে ডেটে যায়, সেখানে কাইলা দেখে যে মিচের মধ্যে একটা অদ্ভুত সুন্দর পার্সোনালিটি আছে, যেটা দিয়ে সে সবাইকে ইমপ্রেস করতে পারে। তারপর তারা আরও অনেকবার ডেটে যায়, এবং এই ডেটে যেতে যেতে কখনো একটা টাইম আসে যখন কাইলা মিচের প্রেমে পড়ে যায়। তাদের প্রেম শুরু হয়। এর মাঝেই ইউনিভার্সিটির টাইম শেষ হয়ে গেছে। 2006-এর লাস্টে তারা দুজনেই ইউনিভার্সিটি থেকে পাস আউট করে। দেন তারা বিয়ে করে নেয়, এবং এই বিয়েটা মিচ আর কাইলার জীবনে উন্নতি নিয়ে আসতে চলেছিল। ড্রিম হাউস, সেটা কাইলা আর মিচ দুজনে মিলেই কেনে। এটা যেন একটা ড্রিম কামস ট্রু হচ্ছে। দুজনে মিলে তাদের নিজস্ব টাকায় তারা তাদের আমেরিকাতে একটা ড্রিম হাউস কিনেছে। 2007 সাল আসে, তাদের প্রথম কন্যা সন্তান হয়, তাদের ফ্যামিলিটা ফুল হয়। দেন 2009 সাল আসে, মিচ আর কাইলার একটা পুত্র সন্তান হয়, ছেলে মেয়ে হয়ে গেছে। এর থেকে ফুলফিল ফ্যামিলি আর কি চাই। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশন আছে, সেটা দারুণ একটা রিলেশন। কেউ কাউকে সন্দেহ করে না, কোনোভাবে কোনো ঝগড়া অশান্তি নেই। এইভাবে খুব ভালো করেই দিন কাটছিল। 2009 সালে একদিন হঠাৎই বাড়িতে কেউ নেই, মিচ একা আছে। সে ফুটবল খেলতে যেমন ভালোবাসতো, তার সাথে সাথে ফুটবল দেখতেও ভালোবাসতো। এবার আমি আমেরিকার পরিপ্রেক্ষিতে ফুটবলের ব্যাপার বলছি। ওখানে রাগবিকে ফুটবল বলা হয়। রাগবি গেমের ব্যাপারে যদি আপনারা না জেনে থাকেন,
একবার গুগলে গিয়ে সার্চ করবেন, ভারত বাংলাদেশ পাকিস্তানে রাগবি গেম খুব একটা ফেমাস নয়। যাই হোক, ওরা আমেরিকাতে ফুটবলকে সকার বলে, মানে যেখানে মেসি যে জিনিসটা খেলে ওটাকে ওরা সকার বলে। এবার বাড়িতে কেউ নেই, মিচ ফুটবল মানে রাগবি খেলা দেখছে। দেখতে দেখতে হঠাৎই তার একটা জিনিসের প্রতি নজর পড়ে, সেটা হচ্ছে ড্রয়িং রুমে রাখা একটা রেড ল্যাম্প। পুরুষ মানুষ, তারা বাড়িতে কোন কোন জিনিস কোথায় কোথায় আছে সেটা বিপদে বা দরকারে না পড়লে ঘুরেও তাকায় না। এই ক্ষেত্রে মিচের মধ্যেও হয়তো সেই রকম একটা ব্যাপার ছিল। মিচ ড্রয়িং রুমে সেই রেড ল্যাম্পটাকে দেখে কেমন একটা অদ্ভুত ফিল করে, দেন সেটাকে ইগনোর করে দেয়। কিন্তু তারপরে তার মনের মধ্যে না কেমন একটা অস্থিরতা আসে। সে আবার রেড ল্যাম্পটার দিকে তাকায়। সে দেখে রেড ল্যাম্পটা ব্লারি, মানে আবছা টাইপের হয়ে গেছে। সে সারা ঘরটাকে আবার দেখে, কিন্তু দেখে এইটুকু বুঝতে পারে ঘরের প্রত্যেকটা জিনিস সে ক্লিয়ার চোখে দেখতে পাচ্ছে। দিনের বেলা লাইট চলছে, তো সমস্ত কিছু তো ক্লিয়ার দেখারই ব্যাপার। কিন্তু এই লাল লাইটটা কেন সেটাকে ব্লারি দেখছে সেভাবে তার কি কোনো চোখের প্রবলেম হয়েছে? ভাবে যে চোখের ডাক্তার সে দেখাবে। সে তারপর টিভি বন্ধ করে চলে যায় চোখের ডাক্তারের কাছে। চোখের ডাক্তারকে চোখ দেখানোর পর, চোখের নানান রকম টেস্ট করানোর পর ডাক্তার বলে আপনার চোখ একদম বিন্দাস আছে, কোনো প্রবলেম নেই। সে তখন আর রেড ল্যাম্পের ব্যাপারটা ডাক্তারকে কিন্তু বলেন। এরপরে সে বাড়ি আসে, আবার খেলা দেখতে শুরু করে। এবার তার আবার নজর যায় সেই রেড ল্যাম্পের দিকে। রেড ল্যাম্পটা সেটা তখনও ব্লারি। তার খানিকক্ষণ পর আবার সে যখন রেড ল্যাম্পের দিকে তাকায়, মানে সে নিজেকে আটকাতেই পারছিল না, সে টিভির খেলা ছেড়ে সেই রেড ল্যাম্পটাকেই দেখছিল। এবার তার হঠাৎ করে মনে হয় রেড ল্যাম্পটা যেন যেখানে ছিল তার থেকে বেশ খানিকটা দূরে চলে গেছে। এইটা দেখে সে একটু ভয় পেয়ে যায়। সেভাবে ঘরে কি ভূত আসলো? আপনাদেরও তো মনে হচ্ছে। এবার মনে হয় শুভদীপ একটা ভূতের গল্প শোনাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত আপনাদের কি এটা মনে হয় নাকি অন্য কিছু। এবার সে এই রেড ল্যাম্পটাকে ইগনোর করতে শুরু করে, কিন্তু যতই সে রেড ল্যাম্পটাকে ইগনোর করুক না কেন তার চোখ ওই ল্যাম্পের দিকে যাচ্ছে। এবার তার হঠাৎ করে মনে হয় ল্যাম্পটা যেমন আগে দূরে চলে গেছিল, এবার যেন তার অনেক কাছে চলে এসেছে। সেভাবে উঠে গিয়ে রেড ল্যাম্পটাকে সে বন্ধ করে দেবে, কিন্তু সে উঠতেই পারছে না। এবার হঠাৎই তার নজর আবার যায়। এবার দেখে রেড ল্যাম্পটা তো ব্লার হয়েই ছিল, তার সাথে সাথে এবার উল্টো হয়ে গেছে, কিন্তু তাতে লাইট জ্বলছে। এর মধ্যেই কলিং বেল বাজে, এবং কলিং বেল বাজতেই তার যেন জ্ঞান আসার মতন এইরকম একটা সিচুয়েশন হয়। সে রিয়েল ওয়ার্ল্ডে যেন ফিরে এসেছে। সে দরজাটা খোলে, এবং দরজাটা খুলতেই দেখতে পায় দরজার সামনে তার ওয়াইফ কেলা এবং তার 2 সন্তান। কিন্তু এই জায়গাতে হঠাৎ করে কেলা বলে যে তুমি আজকে অফিস যাওনি কেন? তখন সে বলে যে আজকে অফিস যায়নি, অফিস থেকে ছুটি নিয়েছি, নানান কিছু সে বলতে থাকে। তখন কেলা তার হেলথটা চেক করে বলে যে কই, তোমার তো জ্বর নেই, তোমার তো কোনো প্রবলেম নেই, তাহলে তুমি কেন যাওনি অফিস? নিজ প্রথমবারের জন্য কাইলাকে মিথ্যে বলে এবং এই ব্যাপারটাকে ইগনোর করে। সে খানিকক্ষণ বসে একটু ওয়েট করে আর ভাবে যে আমি কি কাইলাকে পুরো ব্যাপারটা বলে দেবো। সেভাবে দূর, এই সাধারণ ব্যাপার, কি না কি একটা ব্যাপার হয়েছে, দূর, দরকার নেই, আমি একটা বন্ধুদের সাথে আউটিংয়ে গেলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। দেন রাত্রেবেলা সে যখন যায় ঘরের মধ্যে বেডরুমে, দেন তার ঘুম আসছে না, সে এদিক সেদিক দেখছে। দেন মাঝরাতে উঠে তার একটা জিনিসই মনে হচ্ছে, ওই রেড ল্যাম্পটা তাকে যেন ডাকছে। এবার সে ড্রয়িং রুমে চলে আসে। ড্রয়িং রুমে এসে সোফার উপর বসে ওই রেড ল্যাম্পটাকে সে কন্টিনিউয়াস দেখেই যাচ্ছে। তার শরীরের মধ্যে একটা অদ্ভুত জিনিস কাজ করছে। যেমন হয় না যে ডিহাইড্রেশন হয়ে গেলে আমাদের শরীরের মধ্যে একটা অদ্ভুত ফিল কাজ করে, এখানেও সেরকম হয়েছে। নেক্সট ডে মর্নিং সকালবেলা 6টার সময় কাইলা সে সকালবেলা উঠে
ব্রেকফাস্ট প্রিপেয়ার, এইসব নানান কাজকর্মে যখন ব্যস্ত হয়ে আছে, তার হঠাৎ করে মনে পড়ে, আরে মিস তো ওঠার সময় বেডে ছিল না, তাহলে গেল তো সে কোথায় গেল? ড্রয়িং রুমে যেতেই দেখে মিচ সোফার উপর থ মেরে বসে আছে। মিচ ওখানে 8 থেকে 10 ঘন্টা ওইভাবে থ মেরে বসে আছে। কাইলা ভাবে মিচ এখানে বসে আছে কেন? কাইলা তাকে ডাকে, কিন্তু মিচ কোনো সাড়াই দেয় না। দেন কাইলা গিয়ে তাকে একটা ধাক্কা মারে, এবং ধাক্কা মারতেই মিচ মাটিতে শুয়ে পড়ে। সে অজ্ঞান হয়ে গেছে, এবং নেক্সট 3 দিন কোনোভাবেই মিচের জ্ঞান ফেরানো যায়নি। সে একটা অদ্ভুত স্টেটে আছে। ডাক্তার ফাক্তার ডাকা হয়, তারা কিছুই বলতে পারছে না। মিচ ঘুমিয়ে নেই, সে অজ্ঞান হয়েও নেই, সে চোখ খুলে আছে। তার নিঃশ্বাস প্রশ্বাস, হার্টবিট, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সে সাড়া দিচ্ছে না। এইভাবে 3 দিন কেটে যাওয়ার পর হঠাৎই মিচ একদম নর্মাল স্টেটে ফিরে আসে, এবং নর্মাল স্টেটে ফিরে এসে সে দেখে কাইলা তার সামনে দাঁড়িয়ে আছে। তারপর নর্মাল লাইফে সে একদিন কাটায়। তারপর আবারও কাইলা নেক্সট ডে যখন বাড়ির বাইরে যায়, সে যখন ড্রয়িং রুমে যায়, তখন দেখে রেড ল্যাম্পটা কখনো কাছে আসছে, কখনো দূরে যাচ্ছে, একটা অদ্ভুত ব্যাপার। এবার দেখে এই যে রেড ল্যাম্পটা আছে সেটা যেন আস্তে আস্তে বড় হচ্ছে। এর মাঝেই কাইলা যে বাইরে গেছিল সে আবার বাড়ি চলে আসে। বাড়ি আসলে সে সমস্ত কিছু মিচকে জিজ্ঞাসা করে, কিন্তু এইবারও সে কাইলাকে কিচ্ছু বলে না। সে একটা অজুহাত দিয়ে এই পুরো ব্যাপারটাকে ইগনোর করে দেয়। লাঞ্চের পর সে ড্রয়িং রুমে বসে আছে। সে ড্রয়িং রুম ছেড়ে যেতেই পারছে না, তার খাওয়া দাওয়াও নেই। সে লাস্ট কয়েকদিনে নিয়ার অ্যাবাউট 7 থেকে 8 কেজি লুজ করে ফেলেছে। একটা রুমে বসেই সে কাজ কামেও যাচ্ছে না। হঠাৎই সে ফিল করে লাইটটা আস্তে আস্তে বড় হচ্ছে। প্রথমে একটু বড়, তারপর আরেকটু বড়, তারপর অনেক বড়। লাইটটা এত বড় হয়ে যায় যে সেটা প্রায় বলতে পারেন 15 থেকে 20 ফিট হয়ে গেছে। ঘরের মধ্যে ধরা যাচ্ছে না, এবং সেটা আস্তে আস্তে এগিয়ে আসছে, এবং একটা সময় ওই লাইটটা যেন তাকে গিলে খেয়ে ফেলেছে, এরকম একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে। এই সিচুয়েশনটুকু মিচের মনে আছে। দেন হঠাৎই তার যেন একটা ঘুম ভাঙা টাইপের অবস্থা হয়। সে চারিদিকে গাড়ির হর্ন, আওয়াজ, চিৎকার, চেঁচামেচি শুনতে পাচ্ছে। সে যেন কিছুর মধ্যে একটা ঘেরাও অবস্থায় আছে। সে হঠাৎই দেখে সে একটা মাঠের মধ্যে পড়ে আছে। সেই মাঠের মধ্যে তার উপরে তার দিকে তাকিয়ে আছে কিছু ফুটবলের ড্রেস পরা ছেলেপুলে। তারা মিচকে জিজ্ঞাসা করছে, মিচ কি হয়েছে, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? তখনই তাদেরকে সাইড করে কিছু প্যারামেডিক্স তাকে অ্যাম্বুলেন্সে তোলে, এবং যখন তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে সে ক্লিয়ারলি বুঝতে পারছে তার মুখ থেকে রক্ত পড়ছে, তার মাথার মধ্যে বেশ আঘাত আছে, নানান কিছু একটা। তারপর যখন তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয় তখন অ্যাম্বুলেন্সের প্যারামেডিকদের মিচ একটা জিনিসই বলে যে আমার ওয়াইফ কোথায়, আমার 2 সন্তান কোথায়, তাদেরকে আমার সামনে নিয়ে আসো, তাদের কি হয়েছে। তখন প্যারামেডিক্সরা অবাক হয়ে যায়। তারপর তারা হাসতে শুরু করে, এবং মিচকে তারা বলে যে মিচ, জাস্ট 10 সেকেন্ড আগে তোমার রাগবি খেলতে গিয়ে একটা ধাক্কা লাগে, এবং সেই ধাক্কাটা মাথায় লাগে, যার জন্য তুমি 10 সেকেন্ডের জন্য পুরো জ্ঞানটা হারিয়ে ফেলেছিলে। মিচ তখন বুঝতে পারে লাস্ট 10 বছরের যে জিনিসগুলো সে দেখেছিল, তার ওয়াইফ, তার গার্লফ্রেন্ড কাইলা, তার 2 সন্তান, তার ড্রিম হাউস, সমস্ত কিছুই একটা স্বপ্ন ছিল, কোনোটাই বাস্তব ছিল না। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তার চিকিৎসা হয়, দেন তাকে রিলিজ করা হয়, কিন্তু কোনোভাবেই সে মানতে পারছিল না যে এই সমস্ত কিছুই জ্ঞান হারিয়ে ফেলার পরে একটা ছোট্ট মাত্র 10 সেকেন্ডের স্বপ্ন, 10 সেকেন্ড ইকুয়াল টু 10 বছর। এটা কি কখনো সম্ভব? না, সম্ভব না, কিন্তু এই ক্ষেত্রে সম্ভব হয়েছিল। এরপরে মিচ তার লাইফটা কেমন ছিল? এই লাইফে তার সব সময় তার ওয়াইফের কথা, তার 2 সন্তানের কথা, যারা অ্যাকচুয়ালি বাস্তবে ছিলই না, সব সময় মনে পড়ত। সে ঘর থেকে বেরোতো না, সে রীতিমতন মানসিক অবসাদে ভুগছিল। সে ওষুধ নিত, আস্তে আস্তে সে নিজেকে ঠিক করে, লাইফে আবার রিটার্ন করে, কিন্তু সে তার
ওই স্বপ্নে দেখা 10 বছর ধরে পালন করা সেই লাইফ, সেই ড্রিম হাউস, তার ওয়াইফ কাইলা, তার 2 সন্তান, তাদেরকে সে এখনো ভোলেনি। এবার আপনারা বলবেন যে এই ঘটনাটা আদতেও সত্যি না মিথ্যে। আমি বলবো এই ঘটনাটা সত্যি, আবার এই ঘটনাটা অনেকের কাছে মিথ্যেও। রেডিট বলে একটা প্ল্যাটফর্ম আছে যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে প্রচুর মানুষ ইউজ করে। ওই রেডিটে একজন একটা কোশ্চেন করেছিল এবং সেখানে সে বলেছিল কারোর জীবনে এমন কোনো কি অদ্ভুত কোনো ঘটনা আছে যেটা শুনলে মানুষ চমকে যাবে। তো সেখানে এক আননোন ব্যক্তি তার লাইফের ব্যাপারে বলেছিল এবং যে ঘটনাটা সে বলেছিল সেটাই আপনারা এতক্ষণে শুনলেন। আর এই যে নাম মিজ কাইলা, এটা জাস্ট আমারই দেওয়া, বাদবাকি সমস্ত কিছুই সেম আছে। কিন্তু অনেক মানুষই বলে এই ঘটনাটা সত্যি ছিল এবং সে তার মনের কথা বলেছে, আর অনেকেই বলে এটা একটা জাস্ট খেয়ালি পোলাও ছিল, এর থেকে বেশি কিছু না। এবার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা এই ঘটনাটা শুনে এটাকে সত্যি বলবেন নাকি এটাকে মিথ্যে বলবেন। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের যে প্রথম ঘটনাটা ছিল সেটা বেশ অবাক করার মতন ছিল। এবার আসি আজকের যে সেকেন্ড ঘটনা আছে সেটা নিয়ে। এবার সেই ঘটনাটা বলতে পারেন রিয়েল লাইফ। এখানে সত্যি মিথ্যা আপনাকে জাজ করতে হবে না, এটা 100% সত্যি। এবং এই বর্তমান যুগে এসেও মানুষের মাথা এত পাগলাটে কি করে থাকে সেটাই কল্পনার বাইরে। ফরিদাবাদ একটা রাস্তা তৈরি হচ্ছে, যখন রাস্তা তৈরি হয় সেখানে তো প্রচুর ধুলোবালি থাকে। তো সেই রাস্তার পাশেই একটা প্রাইভেট স্কুল ছিল। এবার সেই প্রাইভেট স্কুলের এক ম্যাডাম ছিল, খুব ফেমাস ম্যাডাম, ছাত্রছাত্রী খুব তাকে পছন্দ করত। তার নাম হচ্ছে সন্ধ্যা। এবার এই সন্ধ্যাকে সেদিন একজন ব্যক্তি এসে ডাকে। সে পুরো মুখে মাস্ক পরে আছে, কেন? রাস্তায় ধুলোবালির কাজ চলছে, তো ওখান থেকে যারাই যাচ্ছে তারা কিন্তু মাস্ক পরেই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তি এসে বলে, আমি সন্ধ্যা ম্যাডামের হাজব্যান্ড, সন্ধ্যা ম্যাডামকে একটু ডেকে দিন। অ্যাকচুয়ালি সন্ধ্যা ম্যাডাম সে তো স্কুলে চাকরি করতো, তো মাঝে মাঝেই তার হাজব্যান্ড, তার পরিবার পরিজনের লোকরা তাকে দুপুরবেলা লাঞ্চ বা অন্যান্য কিছু পৌঁছে দিত। তো সবাই ভাবে যে হ্যাঁ এটাই হয়তো এবারও হবে। তারা সন্ধ্যা ম্যাডামকে ডেকে দেয় এবং সন্ধ্যা ম্যাডাম আসতেই তার উপর সেই মাস্ক পরা মানুষটা ছুরি দিয়ে অ্যাটাক করে। অনেকে তাকে বাঁচাতে যায় কিন্তু বাঁচাতে আর পারে না। তার উপর নিয়ার অ্যাবাউট 27 বার অ্যাটাক হয় এবং এই 27 বার অ্যাটাক করে সেই ক্রিমিনাল পালিয়ে যায়। পুলিশকে ডাকা হয়, পুলিশ আসে, হসপিটালে নিয়ে যায় এবং তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবার সেই দিন কে এসেছিল যে সন্ধ্যা ম্যাডামকে মারল? এটা কি তার হাজব্যান্ড? না, এটা তার হাজব্যান্ড না। এটা কি তার ফ্যামিলি মেম্বারের কেউ? না, এটা তার ফ্যামিলি মেম্বারের মধ্যেও কেউ না। তাহলে কে হতে পারে? এই ক্ষেত্রে পুলিশ যখন তদন্ত শুরু করে তখন জানতে পারে যে এই সন্ধ্যা ম্যাডামের একটা হিস্ট্রি আছে এবং সেই হিস্ট্রিটা কিছুটা এরকম। সন্ধ্যা ম্যাডাম আগে যে প্রাইভেট স্কুলে পড়াতো, সেই স্কুলটা যেখানে ছিল সেই ল্যান্ডের ওনার একজন ছিল, তার নাম হচ্ছে অমিত। এই অমিতের সাথে একটা পরিচয় হয় সন্ধ্যা ম্যাডামের। এবার এখানে খবরে একবারের জন্যও বলা হয়নি সেই পরিচয়টা প্রেম ছিল নাকি বন্ধুত্ব ছিল নাকি একটা ফর্মাল পরিচয় ছিল। এবার সেই পরিচয়ের ফলে অমিত তাকে ডিস্টার্ব করতে থাকে। এবার আদতেও ডিস্টার্ব করে নাকি প্রেম করে সেটা কোথাও জানা যায়নি। এবার সন্ধ্যা যেহেতু বিবাহিত ছিল, তার হাজব্যান্ড এগুলো দেখে কমপ্লেন রেজ করে। এবার পঞ্চায়েতে এই ব্যাপারটা ওঠে। পঞ্চায়েতে সবার সামনে অমিতবাবু সন্ধ্যা ম্যাডামকে সরি বলে। এরপর সন্ধ্যা ম্যাডাম ওই স্কুল ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে অন্য একটা স্কুলে পড়াতে থাকে এবং সেই স্কুলের খোঁজ পেয়ে অমিত সেখানে যায় এবং সন্ধ্যাকে হত্যা করে। এবং শেষে যখন পুলিশ অমিতকে অ্যারেস্ট করে তখন অমিত বলে যে সন্ধ্যার সাথে আমার 2 বছরের প্রেম ছিল। উল্টো দিকে সন্ধ্যার হাজব্যান্ড বলে যে সন্ধ্যাকে বিরক্ত করতো এই অমিত। সন্ধ্যার ফ্যামিলি মেম্বাররাও বলছিল যে এই অমিত খুব বিরক্ত করতো সন্ধ্যাকে। এবার ভাবুন যে একটা মানুষের কতটা রাগ হতে পারে যে জাস্ট তার প্রেমটা রিজেক্ট হয়েছিল বলেই সে একটা মানুষকে 27 বার মারে দিনে দুপুরে, তাও সবার সামনে। তাও এটা কোনো গ্রামগঞ্জের ঘটনা না, ফরিদাবাদ নয়ডার পাশেই রীতিমতন একটা বড় শহর।
তো এই ক্ষেত্রে অনেক জায়গায় কোশ্চেন উঠছে প্রাইভেট স্কুলের সিকিউরিটির ব্যাপারে, কিন্তু এখানে অমিত যেভাবে এসেছিল সেটা সে একটা রুট এবং একটা প্যাটার্ন ফলো করে এসেছিল। এর আগে অমিত শিওর শট রেকি করেছিল যে সন্ধ্যার হাজব্যান্ড ফ্যামিলি মেম্বাররা খাবার দিতে আসে, সেই সুযোগে সেও সেদিন ঢোকে। তার মানে অমিত ওই স্কুলের রেকিও করেছিল। তো আপাতত অমিতকে পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্টে এই কেসটা উঠবে। যদি এই কেসের কোনো আপডেট আসে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং এই পুরো ঘটনাটা কিন্তু সিসিটিভিতে পুরোটা ক্যাপচার হয়েছে। তো পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ আছে এই অভিযুক্তকে কোর্টে সাজা দেওয়ানোর জন্য। আজকের ভিডিওটা আমি ফেস ক্যাম বানাতে পারলাম না। যেদিন আমার লাইটিং সেটআপটা পুরোপুরি ঠিক করতে পারবো সেই দিন আমি আবার ফেস ক্যাম ভিডিও বানাবো। সেইটুকু সময় একটু ধৈর্য ধরে ওয়েট করুন। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।